আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হাত মেলাতে এসে ফ্রান্সের প্রেসিডেন্টকে চপেটাঘাত, আটক 2, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। করোনায় 44 মৃত্যু শনাক্ত, 2000-এর উপরে বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। দ্বিতীয় ডোজ রেখেই টিকা পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের, সঠিক সময়েই ভ্যাকসিন আসবে, ওবায়দুল কাদেরের আশ্বাস। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ড্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকে 10 প্রকল্পের অনুমোদন। 3 উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ, শূন্য হাতে ফিরলেন খল অভিনেতা দীপজল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, করোনাকালে বাড়ছে ঝরে পড়ার শঙ্কা, মোবাইল আসক্তিতে শিক্ষার্থীরা, বেতন পাচ্ছেন না বেসরকারি স্কুলের অনেক শিক্ষক। শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্টকে চপেটাঘাতের খবর। সরকারি সফরে গিয়ে চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় তুলেছে ভিডিও। সংবাদ মাধ্যম জানায়, ভ্যালেন্সিয়া শহরের বাইরে টেইন এল হার্মিটেজ এলাকায় এই ঘটনা ঘটে। নিরাপত্তা বেষ্টনীর কাছাকাছি আসার পর ম্যাক্রোর গালে চড় বসিয়ে দেন এক ব্যক্তি। এ সময় নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে সরিয়ে দেন। চড় দেওয়ার সময় ম্যাক্রো হজম আর নয় বলে চিৎকার করেন ওই ব্যক্তি। ঘটনার পর 2 জনকে আটক করা হয়েছে, তবে কোনো নিজ দেশের প্রেসিডেন্টকে কেন চড় মারলেন ওই ব্যক্তি তা এখনো স্পষ্ট নয়। কোভিড-19 শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে। একদিনে 44 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত রোগীর সংখ্যা 2322। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 12.12%। সুস্থতার হার 92%-এর বেশি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দ্রুত সংক্রমণ ক্ষমতার ভারতীয় ভেরিয়েন্ট সীমান্ত এলাকা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে অন্য সব স্থানে। সংক্রমণ ও মৃত্যুর রেখা ওপরের দিকে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, 24 ঘন্টায় 44 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,913। দেশের 510টি ল্যাবে 19,165টি নমুনা পরীক্ষায় শনাক্ত 2,322। মোট শনাক্তের সংখ্যা 8,15,282। সুস্থ হয়েছে 2,062 জন। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে 7,55,302। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ঊর্ধ্বমুখী। আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে 12.12%। মৃত্যুহার 1.58 ও সুস্থতা 92.64%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু রাজশাহী ও ঢাকা বিভাগে। মৃতদের মধ্যে 60 ঊর্ধ্ব ব্যক্তির সংখ্যা 26 আর 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছে 10 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 7,86,207। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ফাইজার ও সিনোভ্যাকের টিকা আসলে দ্বিতীয় ডোজ রেখেই টিকাদান পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সবার টিকা নিশ্চিতে ক্রয়, উৎপাদন ও উদ্ভাবন নীতিতেই চলতে হবে। 3টি গবেষণা প্রতিষ্ঠানে ওয়েবিনারে বক্তারা বলেন, মিক্সড ভ্যাকসিন আরও ভালো ফলাফল দিতে পারে, তবে এই জন্য পরীক্ষা নিরীক্ষার দরকার বলে মনে করেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। বিভিন্ন উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ এবং ব্যবস্থাপনা নিয়ে 3টি প্রতিষ্ঠানের ওয়েবিনার থেকে জানানো হয়, দেশে 2.6% মানুষ টিকার দ্বিতীয় ডোজ পেয়েছে, আর 1 ডোজ দেওয়া হয়েছে 3.6% মানুষকে। দ্বিতীয় ডোজ বাকি আছে প্রায় 14 লাখ মানুষের। এই ভ্যাকসিনগুলোর উদ্দেশ্য সবই। এই অবস্থায় দ্বিতীয় ডোজের জন্য সর্বোচ্চ 4 মাস অপেক্ষা করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশিয়ার স্পুটনিক টিকা একটি মিক্সড ধরনের টিকা। সেক্ষেত্রে দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার না হলেও সমস্যা হবে না বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা। মিক্সড ভ্যাকসিন অনেক সময় হয়তো আরো বেশি
বেটার রেজাল্টও দিতে পারে, এবং সেই ক্ষেত্রে ইতিমধ্যেই কিছু কিছু রেজাল্ট আমরা জানি। স্পুটনিক ইটসেলফ আসলে মিক্সড। স্পুটনিকে কিন্তু দুইটা ভ্যাকসিন, একটা হলো যে স্ট্রেন ভাইরাসের, এটা 26 এবং পরে 5, এই দুটোকে মিক্স করে কিন্তু স্পুটনিক, এটা কিন্তু ওরা এক ভ্যাকসিনে না। আগামীতে টিকা আসতে পরিকল্পনা করেই এগোনোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অর্ধেক রেখেই তারা করবে, যেন এই অক্সফোর্ডের মতো অবস্থা না হয়। যাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে যেন দ্বিতীয় ডোজ দেওয়া যায়, এবং সাইনোভ্যাকের তো এটা 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে সেকেন্ড ডোজ দেওয়া যাবে। কাজে অর্ধেকটা রেখে বাকিটা করা যাবে। ফাইজারেরটাও তাই, অর্ধেক রেখে বাকিটা দেওয়া হবে, কারণ আমাদের এই বিষয়ে শিক্ষা হয়েছে। নিজেরা টিকা উৎপাদন না করলে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে না বলেও মনে করেন কেউ কেউ। এ অবস্থায় ক্রয়, উৎপাদন এবং উদ্ভাবন নীতিতে চলার পরামর্শ আসে ওয়েবিনার থেকে। ভ্যারিয়েন্ট গুলোকে হ্যান্ডেল করার মতো ভ্যাকসিন উদ্ভাবনে বাংলাদেশকে সামর্থ্য অর্জন না করলে এই 18 কোটি মানুষের দেশে প্রতি বছর ভ্যাকসিন আমদানি করে ভ্যাকসিনেট করা সম্ভব না। ক্রয়, উৎপাদন, উদ্ভাবনে সাইমালটেনিয়াস অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশ তাকে নিজেকে রেডি করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে এবং টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক রেজিস্ট্রেশন চালু করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার টিকা নিয়ে বিশেষ কোনো সংকট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনুষ্ঠানে তিনি বলেন, সঠিক সময়েই সরকার ভ্যাকসিন সংগ্রহ করবে। করোনা মোকাবেলায় বিএনপি জনগণের পাশে নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিয়াজ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় তিনি বলেন, সঠিক সময়ে করোনার ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার। টিকা নিয়ে কোনো সংকট হবে না। সময় মতো ভ্যাকসিন অন্যান্য দেশ থেকে আমরা সংগ্রহ করতে পারবো, এবং সে ব্যাপারে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমি আশা করি ভ্যাকসিন নিয়ে যে সংকটের কথা আজকে বিরোধী দল বলে থাকে, সে ধরনের সংকট বাংলাদেশে ইনশাল্লাহ এখানে সৃষ্টি হবে না। ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীতে বিএনপি জনগণের পাশে নেই, তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত। বিএনপি নেতাদের বলবো, ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়ান। মুখের কথা এখন আর চিড়ে ভিজবে না, জনমানুষের পাশে দাঁড়ান। সব কিছুতে সরকারের অন্ধ সমালোচনা, ধান মানতে শিবের গীত গাওয়ার মতোই। এসব জনগণ এখন আর বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে জনগণ জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিনের প্রাপ্তি, মজুদ ও টিকাদান, এই তিনের মধ্যে সমন্বয়হীনতার কথা উঠে এলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায়। প্রতিবেদনে বলা হয়, 13 লাখেরও বেশি টিকা গ্রহীতার দ্বিতীয় ডোজ অনিশ্চিত। গবেষণার প্রতিবেদনে বলা হয়, ঝুঁকিপূর্ণ ও সুবিধা বঞ্চিতরা টিকার বাইরে রয়ে গেছে। করোনা মোকাবেলায় 19টি সুপারিশও তুলে ধরে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। টিআইবির করোনা ভাইরাস সংকট মোকাবেলা, কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। ভার্চুয়াল এই আয়োজনে সংক্রমণ নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগের ঘাটতি, কোভিড পরীক্ষা ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে উদ্যোগের ঘাটতির কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সরকার সিদ্ধান্ত নিয়েছে 80% মানুষকে টিকা দেওয়া হবে, প্রায় 14.13.8 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। তবে তার জন্য কোনো সুনির্দিষ্ট কৌশল প্রণীত হতে আমরা দেখিনি। এখন পর্যন্ত কোনো বাস্তবসম্মত পথরেখা নেই যে কিভাবে এই টিকা সংগ্রহ করবে, বিশাল করা হবে এবং কিভাবে সেটা বাস্তবায়ন করা হবে। জরুরি পরিষেবায় দায়িত্বে থাকা কর্মীদের টিকায় অন্তর্ভুক্তির হার কম। তৃতীয় চতুর্থ শ্রেণীর 56%, পরিচ্ছন্নতা কর্মীদের 26.6% টিকার আওতায় আসেনি বলে প্রতিবেদনে বলা হয়। অনাগ্রহ ও ভীতির কারণে 61.6% এবং 40 বছরের কম বয়সী 51.6% টিকার বাইরে রয়ে গেছে। 9.1% অগ্রাধিকার প্রতিষ্ঠান কর্মীদের টিকা নিবন্ধন ও গ্রহণে উদ্যোগ নেওয়া হয়নি বলেও প্রতিবেদনে উঠে আসে। সকলের জন্য প্রবেশগম্য উপায়ে টিকা কার্যক্রম নিশ্চিত করতে পারে না, যার ফলে ঝুঁকিপূর্ণ এবং সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে অনেক টিকার আওতায় রয়ে গেছে। সার্বিকভাবে টিকার কার্যক্রম আমরা যেটা দেখছি
টিকার নিবন্ধন ব্যবস্থাপনা সুবিধাবঞ্চিত মানুষের প্রতিকূলে হওয়ার কারণে এলাকা, শ্রেণী, লিঙ্গ এবং পেশাভিত্তিক বৈষম্য তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিবন্ধনের ক্ষেত্রে 42.6% টিকা গ্রহীতা বিভিন্ন সমস্যায় পড়েছে। 80% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সহ 19টি সুপারিশ করেছে টিআইবি। স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি চিত্র। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। অপ্রয়োজনে স্লুইস গেট নির্মাণে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় গণভবন থেকে যুক্ত হয়ে নদ নদীর নাব্য ধরে রাখতে নিয়মিত ড্রেজিংয়েরও অনুশাসন দিয়েছেন তিনি। একনেক সভায় চিলমারিতে নৌবন্দর স্থাপন সহ 10 প্রকল্পে অনুমোদন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন দেয়া হয় 6,500 কোটি টাকার 10 প্রকল্পের। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিংয়ের অনুশাসন দেন প্রধানমন্ত্রী। ড্রেজিংটা আমাদের কন্টিনিউয়াসলি করতে হবে, মেইনটেনেন্স ড্রেজিং কথা। এইটা তিনি আজকেও স্ট্রেস দিয়েছেন, ইম্পর্টেন্স দিয়েছেন। এটা নিয়ে আবার উনি সেই বলেছেন যে ডোন্ট মেক আনন্যাচারাল ব্যারিয়ার ফ্রম দ্য ওয়াটার ফ্লো। মূল কথা হলে পানির প্রবাহের জন্য কোনো অস্বাভাবিক কোনো বাধা সৃষ্টি করবে না। অনুমোদিত 10 প্রকল্পের মধ্যে চিলমারি নদী বন্দর এবং দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো ও সংরক্ষণে সাইলো নির্মাণের পাইলট প্রকল্প যুক্ত হয়েছে। এখন যেহেতু আমরা আঞ্চলিক ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছি, আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে বাড়ছে, চিলমারি বন্দরটা আবার আগের জায়গায় যাবে ব্যবসা বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে। তখন প্রধানমন্ত্রী আমাদের মনে করে দিলেন ঢাকাও গাড়ি ভাই চিলমারি বন্দর। প্রকল্প ব্যয়ের 5,219 কোটি 81 লাখ টাকা সরকারি অর্থায়ন আর সংস্থার নিজস্ব অর্থায়ন 794 কোটি 3 লাখ টাকা। এছাড়া বৈদেশিক অর্থায়ন 637 কোটি 50 লাখ টাকা। এটা হবে এই জুলাই 21 শুরু হবে, 24 শেষ হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা 14 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম পেলেন না আলোচিত খল অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। দলে কোনো পদ না থাকায় ফর্মই দেওয়া হয়নি তাকে। এদিকে দিনভর উৎসবের আমেজে কয়েকটি উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম কিনলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ঢাকা 14 আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের বাইরে অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। দীপজলের মনোনয়ন ফর্ম কিনতে কার্যালয়ের ভেতরে যান মিশা সওদাগর, জায়েদ খান সহ অন্যরা। তবে একসময় বিএনপি থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়া এই অভিনেতাকে মনোনয়ন ফর্ম দেয়া হয়নি। একই আসনের জন্য ফর্ম সংগ্রহ করতে আসা ইখলাসউদ্দিন মোল্লার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকেও ফর্ম দেয়া হয়নি। সকাল থেকেই ধানমন্ডি এলাকা ছিল উৎসব মুখর। নেতাকর্মীদের নিয়ে ফর্ম কিনেন মনোনয়ন প্রত্যাশীরা। কুমিল্লা 5 আসনের জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন যুবলীগ নেতা এহতেশামুল রুমি। সব প্রার্থী মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। মানুষের মঙ্গলের জন্য কাজ করেছি, সামাজিক কাজ করেছি, এই যতটুকু পারছি সহযোগিতা করেছি। নতুন কিছু পরবর্তী হিসাবে আমি মনে করি যে আমি আমাকে যোগ্য মনে করে। কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যতজন প্রার্থী আছে তাদের মধ্যে থেকে আমি অন্যতম দাবিদার, কারণ তৃণমূলের লোকজন থেকে শুরু করে সবাই আমাকে চায়। আগামী 10 জুন পর্যন্ত চলবে মনোনয়ন বিক্রি। 14 জুলাই এই 3টি উপনির্বাচনে ভোট গ্রহণ। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভুয়া এলসি খুলে 525 কোটি টাকা পাচার, শুল্ক গোয়েন্দাদের অভিযানে আটক 1। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব 7তলা বস্তির মানুষ, পুনর্বাসনে আশ্বাস মেয়র আতিকের। আবার আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। 1 বছরের বেশি সময় স্কুল বন্ধ থাকায় ঝরে পড়ার শঙ্কা বাড়ছে। আবার ঘরে থাকতে থাকতে
ভুলতে বসেছে পড়ালেখা। আসক্তি বাড়ছে মোবাইল গেমে। বেতন না পাওয়ায় বেসরকারি স্কুলের শিক্ষকরা পড়েছেন বিপাকে। এ অবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্কুল খোলার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা নিয়ে সাইদুল ইসলামের 5 পর্বে ধারাবাহিক রিপোর্টের আজ দ্বিতীয় পর্ব। রাজধানীর ব্রাইট স্টার হাই স্কুল। শ্রেণীকক্ষে টেবিল চেয়ার নেই। শ্রেণীকক্ষ এখন রীতিমতো বাসাবাড়ি। প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ভাড়া দিতে না পেরে পরিবার নিয়ে স্কুলের একটি রুমে আশ্রয় নিয়েছেন। কোনো রকম জীবন ধারণ করতেছি, কোনো রকম দিন কাটতেছে। ভালো নেই শিক্ষার্থীরাও। সারাক্ষণ হাতে থাকছে মোবাইল, বিভিন্ন গেমে আসক্তি বাড়ছে। সারাদিন মোবাইলের মধ্যেই থাকা হয়। পড়ালেখার চাপ নেই, এর জন্য ফ্রি ফায়ার খেলি, গেম খেলি। সামনাসামনি ক্লাসে যতটুকু আর কি অ্যাটেনশন দেওয়া যায়, ওটা অনলাইনে বোঝা যায় না। অভিভাবকরা জানান পড়ালেখার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে তাদের সন্তানরা। বেশিক্ষণ সময় অবসর থাকে এবং ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। শর্ত দেয় যে যদি তুমি আমাকে গেমটা খেলতে দাও তাহলে আমি পড়বো। তো আসলে সব মিলিয়ে আসলে মানসিক বিকাশটাও তো বাধাগ্রস্ত হচ্ছে বাচ্চাদেরকে। অনলাইন ক্লাসেও সন্তুষ্ট নন অনেক অভিভাবক। রাজধানীর নামিদামি স্কুলগুলোতে অনলাইন ক্লাস চললেও যোগ দেওয়ার সংখ্যা কম। শিক্ষকরা জানান অনলাইন ক্লাসেও আছে নানা সমস্যা। অনেক সময় নেটের ফ্রিকোয়েন্সি থাকে না, এটা একটা বড় সমস্যা। গার্ডিয়ানদের একটু কষ্ট হয়। নেট কিনে ওরা পড়বে সেটা হয় না, বেশ প্রবলেম হয়। স্কুল খুলে দিলে স্বাস্থ্যবিধি মেনে কয়েক শিফটে ক্লাস পরীক্ষা নিতে চান বিভিন্ন স্কুলের প্রধানরা। যদি খুলে দেয়, আমরা যারা আসতে চাই ফিজিক্যালিও তাদের ক্লাস নেব, অনলাইন সার্ভিসও দেব। তারা যেন যারা আসতে পারছে না তারা ঘরে বসে সেই সার্ভিসটা নিতে পারে। দ্রুত স্কুল না খোলা গেলে ঝরে পড়ার হার বাড়বে বলে মনে করেন তারা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে সীমান্তবর্তী অঞ্চলে। জেলা শহরে বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোরে কাল থেকে 7 দিনের লকডাউন দিয়েছে প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে সীমিত আকারে খোলা হচ্ছে দোকানপাট। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। রাজশাহীতে আবারও বেড়েছে করোনা ভাইরাস সংক্রমণের হার। আগের দিনের চেয়ে 3% বেড়ে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে 45.7%। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8 জনের। এদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। 386 জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয় 174 জনের। মানুষকে সচেতন করতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে রাজনৈতিক নেতারাও। এটি মেনে যদি মানুষ ঘরে থাকে তাহলে এই সংক্রমণের হাতটা থেকে অনেকেই আমরা রক্ষা পাবো। খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় 5ম দিনের মতো চলছে কঠোর বিধিনিষেধ। মাস্ক না পরলে করা হচ্ছে জরিমানা। কুষ্টিয়ায় স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী 16 গ্রামে লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি মানতে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাত থেকে লকডাউন শিথিল করা হয়। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে, তবে বন্ধ থাকবে সাপ্তাহিক হাট বাজার। প্রশাসন ও পুলিশের কড়া নজরদারিতে সাতক্ষীরায় চলছে লকডাউন। সাধারণ মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা করা হলেও অনেকেই মানছেন না বিধিনিষেধ। ফলে লকডাউনের মধ্যেও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। নাটোরে করোনা টেস্টিং বুথে বিনামূল্যে টেস্ট করা হচ্ছে। প্রতিটি উপজেলাতে বুথ খোলা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। নোয়াখালীতে লকডাউনে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা দিয়েছে ঢিলেঢালা ভাব। রত্না জামান, 21 টেলিভিশন। 14 জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীতে 3টি আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায়। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সাথে এই ইস্যুতে বৈঠক করে দলটি। পরে জিয়াউদ্দিন বাবলু সাংবাদিকদের বলেন, 14 জুলাই জাতীয় পার্টি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচি রয়েছে। ওই দিন ভোট হলে নির্বাচনে অংশ নিতে বেগ পেতে হবে তাদের। ভুয়া এলসির মাধ্যমে 525 কোটি পাচার করা মামলায় বিল্লাহ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি 31টি এলসির মাধ্যমে 1539 কোটি টাকা পাচার করেছে। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। 2017 সালে
চট্টগ্রাম বন্দর দিয়ে পোল্ট্রি ফিড তৈরির যন্ত্রপাতি আমদানির ঘোষণা দেয় হেনান আনহু অ্যাগ্রো এলসি এবং অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি। কিন্তু কন্টেনারে পাওয়া যায় সিগারেট, এলইডি টেলিভিশন, ফটোকপিয়ার মেশিন ও মদ। তদন্ত করে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা পাচারের সন্ধান পায় কাস্টমস। করা হয় 14টি মামলা। সংবাদ সম্মেলনে কাস্টমস কর্মকর্তা জানান, মঙ্গলবার রাজধানীর বনশ্রী থেকে প্রতিষ্ঠান দুটির মালিক বিলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুইটা প্রতিষ্ঠানের মালিক হলো আজকে আমরা যাকে গ্রেপ্তার করেছি, উনি ডকুমেন্টেশনে ওনার নাম ছিল সুরুজ মিয়া, কিন্তু ওনার প্রকৃত নাম হচ্ছে বিল্লাল হোসেন। 525 কোটি সাথে সংশ্লিষ্ট উনি। এই চক্রের বিরুদ্ধে 30টি মামলা হলেও 16 মামলা তদন্তাধীন। এই 4টে প্রতিষ্ঠান প্রায় 1539 কোটি টাকা মানি লন্ডারিং করেছে, অবৈধভাবে আমদানি করে। 30টা মানি লন্ডারিং সংক্রান্ত সমজাতীয় মামলা আছে। এই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিলাল হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি। তিনি একটা সিন্ডিকেট করেই করেন, হ্যাঁ, তো সেই সিন্ডিকেটকে এখন আমাদেরকে দেখতে হবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরে ব্যবসায়ী আহসান হাবিবকে পুড়িয়ে হত্যা মামলায় তার ব্যবসায়িক পার্টনার নুরুল নবী রনিকে গ্রেপ্তার করেছে সিআইডি। কালিয়াকৈর এলাকা থেকে তাকে আটক করে গ্রেপ্তার করা হয় বলে জানায় সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, 7ই মে পাওনা টাকা আদায়ে বের হন ব্যবসায়ী আহসান হাবিব। বাসায় না ফেরায় পরদিন থানায় জিডি করে তার পরিবার। ওই দিন কালিয়াকৈর একটি বাসা থেকে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সিআইডি জানায়, পাওনা টাকা চাওয়ায় রনি ও তার সহযোগীরা হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর আহসান হাবিবের শরীরে আগুন ধরিয়ে দেয়। আহসান হাবিব এবং যে অভিযুক্ত নুরুন নবী রনি, তাদের মধ্যে ব্যবসায়িক একটা সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক একটা জেদ ছিল, সেটাও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। সরকারি আবাসন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা 4 গুণ করা হবে, জানিয়েছে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। নগর ভবনের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অনুষ্ঠানে মেয়র বলেন, সরকারি বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা ও কলোনিতে মশা কর্মীরা যেতে না পারায় সেখানে এডিস মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। ছাদ বাগানের টবগুলোতে যেন পানি না থাকে সেই বিষয়ে কাজ করার জন্য মহিলা কাউন্সিলরদের অনুরোধ করেন তিনি। এই সকল নির্মাণাধীন বাসা আমরা কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করছি, নির্মাণাধীন বাসাগুলো দেখছি, সরকারি আবাসনগুলো দেখছি, এবং আমি নির্দেশ দিয়েছি আমার ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষদেরকে যে সরকারি আবাসন যদি হয় সেখানে যদি ডেঙ্গুর কোনো এডিস মশকের কোনো লার্ভা পাওয়া যায় তাহলে জরিমানা 4 গুণ বেশি করবে। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব মহাখালী সাততলা বস্তির বাসিন্দারা মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এর সঙ্গে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে বহুগুণ। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। শিগগিরই মিরপুরে তাদের পুনর্বাসন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। পুড়েছে ঘর, ভেঙেছে স্বপ্ন, তবুও বেঁচে থাকার লড়াই। আগুনে ঘর হারিয়েছে সাততলা বস্তির কয়েকশো পরিবার। কেউ খোলা আকাশে, আবার কেউ বা তাঁবুটা নিয়ে কাটিয়েছেন রাত। এর সঙ্গে বৃষ্টিতে কষ্ট বেড়েছে কয়েক গুণ। বাড়িওয়ালা বাড়ি ঘর না উঠে যে কোনো বুদ্ধি হোক করা লাগবো, না করে যে আমরা গরিব মানুষ তো বাড়ি যায় কি করবো, দেশের বাড়ি যায়। কামের এক জায়গায় বেতন পাইছি, সেই টাকাটাও আসছিল, সেটাও নিতে পারি নাই। শুধু এই পিন্দন যা আসছিল, আগুন যখন মাথার উপরে উঠছে তখন খালি নিয়ে খালি দৌড়। জীবনের শেষ সম্বল হারিয়েছে অনেক পরিবার, নেই পরের বেলার খাবারটুকু। চাউল, ডাল এগুলো সব পুড়ে গেছে, কিচ্ছু নাই। আমার কাপড় চোপড় যা ছিল সব পুড়ে গেছে। টিভি ছিল, কিছু ক্যাশ টাকা ছিল, হ্যাঁ, আর সব পুরি তো ছাই হয়ে গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা উত্তরের মেয়র। মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। আজকের থেকে লিস্টের মাধ্যমে আমরা কিন্তু 5,000 টাকা আপনাদের সামনে শুরু করব। শুকনো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে শুকনো খাবার চলে এসছে, অর্থাৎ একটি পরিবার এটির মাধ্যমে তাদের নিশ্চিত তাদের 5 দিন থেকে 10 দিনের খাবার তারা করতে পারবে।
শিগগিরই মিরপুরে স্থায়ীভাবে বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে বলে জানান মেয়র আতিক। 2023 সালের অগস্ট মাসে আমরা 840 জন যারা বস্তিতে থাকে তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি মিরপুরে, এবং কিভাবে করাইল বস্তিতে একটি জায়গার মধ্যে কিভাবে আমরা বহুতলা ভবনের মাধ্যমে এই বস্তিবাসীকে ছিন্নমূলকে একটি স্থায়ী সমাধান দেওয়া যায় সেরও একটি রূপ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদেরকে। অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কারণে আগুন লেগে থাকলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগুনে ক্ষতিগ্রস্ত সাততলা বস্তি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকার শুধু বড়লোকদের কথাই ভাবে, বস্তিবাসীদের কথা ভাবার সময় নেই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে, কি কারণে আগুন লাগলো, কেন লাগলো। এদের জন্য একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা যায়, তার জন্য অবশ্যই সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজধানী মহাখালী সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিসিএল। রাজধানী বস্তিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাজনীতিবিদ ফরাজ করিম চৌধুরী। পোশাক ও খাবার বিতরণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। এ সময় সিসিএল এর কর্মকর্তারা বলেন, ভবিষ্যতেও অসহায়দের পাশে থাকবে তারা। সময় হলো আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে পাইকারিতে কমেছে পেঁয়াজের দর, বাজার স্বাভাবিক রাখতে আরও আমদানির পরামর্শ। এখনই বিতরণ না করলে নষ্ট হবে লাখ লাখ ডোজ ভ্যাকসিন, গরিব দেশগুলোকে সহযোগিতার আহ্বান ইউনিসেফের। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। চট্টগ্রামে কমতে শুরু করেছে পেঁয়াজের দর। পাইকারিতে 20 টাকা পর্যন্ত দাম কমেছে। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দাম নামছে বলে জানান ব্যবসায়ী নেতারা। বাজার স্বাভাবিক রাখতে অন্য দেশ থেকে আমদানি পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। ইফরাজ নূরের ক্যামেরায় জানাচ্ছেন শিউলি শবনম। ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র পাওয়ায় চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে প্রতিদিনই ঢুকছে পেঁয়াজের ট্রাক। সেই সাথে দেশে পেঁয়াজেরও সরবরাহ বেড়েছে। এর ফলে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। বাজারে এখন ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 37 টাকায়, মিয়ানমারের পেঁয়াজ 33 থেকে 34 টাকায় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 41 টাকায়। গত সপ্তাহে যেটা 40-45 টাকা ছিল, এখন সেটা 30-32 টাকায়, এবং আশা করা যায় যে আগামী সপ্তাহে বাজার আরেকটু কমে যাবে। এখন অটোমেটিক ইন্ডিয়া থেকে যখন মাল ছাড়ছে অটোমেটিকই বাজার পড়ে যাচ্ছে। কৃষককে ন্যায্য দাম দিতে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখে সরকার। তবে এই সুযোগ কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করে তোলে। এই অবস্থায় সরকার আবারও আমদানির অনুমোদন দিলে বাজার স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার যখন আইপি বন্ধ করে দিল, তখন এটার সুযোগ নিয়ে আমাদের দেশের যারা টাকা লগ্নি করে তারা এটার সুযোগ নিয়ে আবারও পেঁয়াজের দাম বাড়ার জন্য পায়তারা করতেছে। এটা সরকার বুঝতে পেরে আবারও আইপি অনুমোদন দিল। বাজার স্থিতিশীল রাখতে মিয়ানমার সহ অন্য দেশ থেকে আমদানি বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাজার মনিটরিং করে, তাহলে আমার মনে হয় পেঁয়াজের বাজার গ্রাহকদের নিয়ন্ত্রণে থাকবে। পাইকারিতে দাম কমলেও খুচরা বাজারে এখনও দাম চড়া। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবার ব্যবসা বাণিজ্যের খবর। মেগা ঈদ ফেস্টিভ্যালে ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার হলেন নারায়ণগঞ্জের 2500-এর পোশাক কর্মী সেলিম মিয়া। উপজেলার গির্দা গ্রামের সেলিম বান্টিবাজার ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিনে 10 লাখ টাকা পেয়েছেন। সেলিম মিয়ার হাতে সেই টাকা চেক হস্তান্তর করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ধূপতারা ইউপি সদস্য ইয়াসমিন বেগম, ওয়ালটন প্লাজা ট্রেডের ডিসিইও আবুল কালাম আজাদ ও পিএইচডি বিভাগের ডিভিশনাল হেড ইমরোজ হায়দার খান উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, ঈদুল আজহা উপলক্ষে চলছে এই মেগা ঈদ ফেস্টিভ্যাল।
আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাত মেলাতে এসে ফ্রান্সের প্রেসিডেন্টকে চপেটাঘাত, আটক 2 সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। করোনায় 44 মৃত্যু শনাক্ত, 2000-এর উপরে বাড়ছে সংক্রমণ হার, ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। দ্বিতীয় ডোজ রেখেই টিকা পরিকল্পনা পরামর্শ বিশেষজ্ঞদের, সঠিক সময়ে ভ্যাকসিন আসবে, ওবায়দুল কাদেরের আশ্বাস। অপ্রয়োজনে স্লুইস গেট নয়, নাব্য ধরে রাখতে ড্রেজিংয়ের অনুশাসন প্রধানমন্ত্রীর, একনেকের 10টি প্রকল্পে অনুমোদন। 3 উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ, শূন্য হাতে ফিরলেন খল অভিনেতা দীপজল। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।